একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের ভালো থাকাটাই কামনা করে শুভ সকাল জানাচ্ছি তোমাদেরকে। আজ আমাদের আলোচনার বিষয় বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি, যে কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। গত ক্লাসে আমরা কবি পরিচিতি নিয়ে আলোচনা করেছি এবং বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যের প্রেক্ষাপট সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম। আজ আমরা পুরোপুরি ধারণা দেব এবং বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি অর্থসহ পড়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রামায়ণে রাবণকে দেখানো হয়েছে রাক্ষস রূপে, অকল্যাণের প্রতীক রূপে, পাপিষ্ঠ একজন হিসেবে। আর রামচন্দ্রকে দেখানো হয়েছে অবতার রূপে, অনেক ভালো মানুষ হিসেবে। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের কাহিনীকে নবরূপায়ণ করেছেন। আধুনিক যুগ, রেনেসাঁসের যুগ, মানবতাবাদের যুগ। তাই মধুসূদনের দৃষ্টিতে রাম লক্ষ্মণ নয়, বরং রাবণই শ্রেষ্ঠ। রাবণ তাদের তুলনায় অধিকতর শ্রেষ্ঠ। আর তাই মেঘনাদ বধ কাব্যে রাবণকে তিনি নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এখন কথা হচ্ছে, তাহলে এই রাম রাবণের মধ্যে যুদ্ধ বাঁধল কেন? যুদ্ধ কেন বাঁধল সেই সম্পর্কে আমরা কিছু কথা বলবো। বলে মেঘনাদের চাচা বিভীষণকে উদ্দেশ্য করে মেঘনাদ যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো মূলত বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা, এবং তা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ সর্গ, বধ নামক সর্গ থেকে বিভীষণের প্রতি মেঘনাদ অংশটুকু তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে। এবারে আমরা প্রেক্ষাপটটা জেনে নেই। রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছে। তাহলে কে এই রাম আর কে এই রাবণ? আর যে চরিত্রগুলো এই কবিতার মধ্যে আছে, সেই চরিত্রগুলোর উৎপত্তি আমরা দেখব, আমরা জেনে নেব। ভারতের অযোধ্যা নামক একটি প্রদেশ আছে। অযোধ্যার রাজা দশরথ। অযোধ্যার রাজা ছিলেন দশরথ। এই দশরথের অনেক স্ত্রীর মধ্যে 3 জন স্ত্রী ছিলেন প্রধান, প্রসিদ্ধ। তারা হচ্ছেন কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। দশরথের 3 স্ত্রী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। কৌশল্যার গর্ভজাত সন্তান হচ্ছে রাম, কৈকেয়ীর গর্ভজাত সন্তান হচ্ছে ভরত, এবং সুমিত্রার গর্ভে 2 জন সন্তান হয়, একজন লক্ষ্মণ, অন্যজন শত্রুঘ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে
রাজা দশরথ অসুস্থ হয়ে পড়েছিলেন দুইবার এবং দুইবার তার স্ত্রী কইকেয়ী সেবা শুশ্রূষা দিয়ে তাকে সুস্থ করে তুলেছিলেন। তখন রাজা দশরথ কইকেয়ীকে বলেছিলেন, তুমি কি চাও? তুমি দুটো বর চাও, দুটো জিনিস তুমি আমার কাছ থেকে চেয়ে নিতে পারবে, কি চাও তুমি? তখন কইকেয়ী বলেছিল, সময় হলে আমি চেয়ে নেব। তো রাজা দশরথ বৃদ্ধ হয়ে গেছেন, রাজকার্যের ভার নিয়ম অনুযায়ী তিনি বড় ছেলে রামকে সমর্পণ করবেন, রামকে অভিষিক্ত করবেন। যখন রামকে অভিষিক্ত করার সকল আয়োজন প্রায় সম্পন্ন, তখন দাসী মন্থরার কুমন্ত্রণায় কইকেয়ী রাজা দশরথকে বলে যে তার সেই চাওয়া দুটি, আবদার দুটি, দাবি দুটি যেন রাজা পূরণ করেন। সেই দাবি দুটি কি? দাবি হচ্ছে, কইকেয়ী চিন্তা করলো রাম থাকতে তার ছেলে ভরতকে রাজ্য সিংহাসনে বসানো যাচ্ছে না, অতএব রামকে বনবাসে দিতে হবে 14 বছরের জন্য, আর তার পুত্র ভরতকে রাজ সিংহাসনে বসাতে হবে। কিন্তু দশরথ কোনোভাবেই তা মানতে পারছিলেন না, যেটা কি করে সম্ভব? রামের প্রতি অবিচার করা হবে তাহলে। এই কথা রাম জানতে পারে। রাম জানতে পেরে পিতার ওয়াদা ভঙ্গ হবে, কথার খেলাপ হবে, তাই স্বেচ্ছায় সে বনবাসে যেতে রাজি হয় এবং তার সহগামী হয় তার সতীসাধ্যী স্ত্রী সীতা এবং তার ছোট ভাই লক্ষ্মণ, সুমিত্রার ছেলে লক্ষ্মণ। এই লক্ষ্মণ রামকে খুব ভালোবাসতো, তাই রাম এবং সীতার দেখাশোনা করার জন্য সে রামের সাথে বনবাসে যায়। কবিতায় কিন্তু বনবাসী কথাটি উল্লেখ আছে, অর্থাৎ বনে বাস করে যে। তো এই কারণে রাম, লক্ষ্মণ এবং সীতা বনবাসে চলে আসে। কোন বনে? পঞ্চবটি বনে। এই যে তোমরা চিত্রতে দেখতে পাচ্ছ, বোর্ডের দিকে দেখো, এখানে পঞ্চবটি নামক একটা বন আছে। এই গেল রাম, লক্ষ্মণ এবং সীতার বনবাসে আসার কথা। এবার আমরা একটু অন্যদিকে চোখ বুলাই। নিকষা সতী নিকষা দেবী, তার গর্ভে 4টি সন্তানের জন্ম হয়। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এবং শূর্পণখা। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এবং শূর্পণখা, এদের মায়ের নাম হচ্ছে নিকষা। তো তোমার এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটুকুতে রাম এবং শূর্পণখার কথা প্রত্যক্ষভাবে আসেনি, কিন্তু পরোক্ষভাবে তারা এই কাহিনীর সাথে, ঘটনার সাথে জড়িয়ে আছেন। কারণ
শূর্পণখার কারণেই রাবণ লঙ্কা আক্রমণ করেছিল, সেই কথা আমরা বলবো। কিন্তু এদিকে রাবণের আবার রাবণের দুই পুত্র বীরবাহু এবং মেঘনাদ। বীরবাহু এবং মেঘনাদ, আর তাদের রাজ্য হচ্ছে লঙ্কাপুরী, স্বর্ণ লঙ্কা, অনেক সাজানো গোছানো পরিপাটি একটি রাজ্য, স্বর্ণখচিত একটি রাজ্য, সৌন্দর্য মণ্ডিত একটি রাজ্য। এই লঙ্কাপুরী হচ্ছে বর্তমান শ্রীলঙ্কা। মাঝখানে তোমরা দেখছো বিশাল জলরাশি, এটা হচ্ছে সাগর। এই সাগরের এক পারে লঙ্কাপুরী এবং অন্য পারে পঞ্চবটি বন। তো রাবণের বোন শূর্পণখা সে পঞ্চবটি বনে বিচরণ করতেছিল, তখন সে রাম এবং লক্ষ্মণকে দেখতে পায়। তখন সে তার নিজের রূপ পরিবর্তন করে, তারা তো রাক্ষস ছিল, নিজের রূপ পরিবর্তন করে কি করে, সুদর্শনা নারী রূপ ধারণ করে সে রামকে প্রণয় নিবেদন করে। কিন্তু রামের সৌন্দর্য দেখে, সুঠাম দেহ দেখে সে রামকে প্রণয় নিবেদন করে, প্রেম নিবেদন করে। কিন্তু রাবণ তা প্রত্যাখ্যান করে, রাম তা প্রত্যাখ্যান করে। তারপর সে লক্ষ্মণের কাছে প্রেম নিবেদন করে, কিন্তু লক্ষ্মণ রাগ হয়ে শূর্পণখার নাক কেটে ফেলে। এখন এই নাক কাটা অবস্থায় শূর্পণখা এসে তার ভাই রাবণের কাছে নালিশ জানায়। এখন একটা ব্যাপার হচ্ছে যে কোনো ভাই যদি তার বোনকে দেখতে পায় যে নাক কাটা অবস্থায়, এবং তার কারণ প্রেম নিবেদন, ভালোবাসা নিবেদন, যেটা আধুনিক কালের বৈশিষ্ট্য, যেটা মানবিকতা, ভালোবাসা, এটা আধুনিক কালের লক্ষণ, আধুনিক যুগের লক্ষণ। তো সেই প্রেম নিবেদনের কারণে শূর্পণখার নাক কাটা হয়েছে। আর সেই ভাই যদি হয় একটা দেশের বা একটা রাজ্যের পরাক্রমশালী রাজা, তাহলে সে তো এর প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগবেই। তাই রাবণ এই সমুদ্র পাড়ি দিয়ে রাম লক্ষ্মণকে শায়েস্তা করার জন্য পঞ্চবটি বনে এসে কৌশলে আরেক রাক্ষস মারিচকে সাথে নিয়ে এসে সে সীতাকে অপহরণ করে নিয়ে যায়। এখানে ঘটনাটা আমরা সংক্ষেপে বলেছি, আমাদের ওটা ব্যাপক আকারে বলার দরকার নেই। সীতাকে অপহরণ করে নিয়ে যায়, নিয়ে অশোক বনে বন্দি করে রাখে। তো তখন সীতাকে উদ্ধার করার জন্য রাম এবং লক্ষ্মণ তাদের আর হনুমান তাদের বানর সৈন্যের সাহায্যে এই সাগরে পাথর দিয়ে, বাঁধ দিয়ে রাস্তা তৈরি করে এই লঙ্কাপুরীতে আক্রমণ করে। এদিকে আরেকটি কথা বলতে হয়, রাবণের ভাই বিভীষণ সে খুবই ধার্মিক এবং জগতে বিখ্যাত সে ধার্মিক বলে। কিন্তু রাবণ যে
সীতাকে অপহরণ করেছে, এটা বিভীষণের কাছে ভালো লাগেনি। তার মনে হয়েছে রাবণ পাপ করেছে, অন্যায় করেছে নারী অপহরণ করে। আর তাই সে রাবণের পক্ষ ত্যাগ করে, দেশ ত্যাগ করে, জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, দেশাত্মবোধ বিসর্জন দিয়ে সে রাম লক্ষ্মণের সঙ্গী হয়েছে, রামের পায়ে আশ্রয় প্রার্থনা করেছে, রামের দলে যোগ দিয়েছে। এদিকে রাম তার বানর সৈন্যের সাহায্যে লঙ্কায় আক্রমণ করেছে। রামের পক্ষে ছিল দৈব শক্তি, দৈব শক্তির সহায়তা ছিল। সেই দৈব শক্তির সহায়তায় উপর্যুপরি হামলায় লঙ্কা যখন অনেকটাই ক্ষতিগ্রস্ত, রাবণ যখন দিশেহারা হয়ে পড়েছে, এবং ওই যুদ্ধে রাবণের ভাই কুম্ভকর্ণ এবং রাবণের পুত্র বীরবাহু, বীরবাহু হচ্ছে মেঘনাদের ভাই বীরবাহু এবং কুম্ভকর্ণ বীর দর্পে দেশের জন্য যুদ্ধ করে দেশপ্রেমিকের মতো, বীরের মতো তারা যুদ্ধে মৃত্যুবরণ করেছে। তো পরের দিনের যুদ্ধের জন্য রাবণ তার পুত্র মেঘনাদকে সেনাপতি নিযুক্ত করেন। মেঘনাদের আবার একটা বৈশিষ্ট্য ছিল, যে কোনো যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধ জয় নিশ্চিত করতে সে অগ্নিদেবের পূজা করত। অগ্নিদেবের পূজা করে, যজ্ঞ করে তারপর সে যুদ্ধে যেত। এই খবর রাম লক্ষ্মণের কাছে পৌঁছে যায় যে মেঘনাদ এবারের যুদ্ধের সেনাপতি। রাম লক্ষ্মণ ভয় পেয়ে যায়। এই ভয় পাওয়ার কারণ আছে, কারণ মেঘনাদ দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছিলেন। যেখানে দেবতাদের রাজা যুদ্ধে মেঘনাদের কাছে পরাজিত হয়েছেন, সেখানে মানুষ, লক্ষ্মণ, রাম এরা সেখানে কিছুই না। তখন তারা চিন্তা করে, কৌশল করে মেঘনাদকে মারার পথ খুঁজে বের করে। মেঘনাদ লঙ্কাপুরীর ভিতরে নিকুম্ভিলা যজ্ঞাগার, যেখানে অগ্নিদেবের পূজা করতে প্রবেশ করেছে মেঘনাদ অগ্নিদেবের পূজারত। এ অবস্থায় মায়াদেবীর সহায়তায় হাজার হাজার সৈন্যের চোখ ফাঁকি দিয়ে, লক্ষ লক্ষ সৈন্যের চোখ ফাঁকি দিয়ে, সবার চোখে ফাঁকি দিয়ে লক্ষ্মণ প্রবেশ করে লঙ্কাপুরীতে। এখন লঙ্কাপুরীতে প্রবেশ করেছে, মায়াদেবী ইন্দ্রজাল বিস্তার করেছে, তাই লক্ষ্মণের প্রবেশ কেউ চোখে দেখেনি। কিন্তু লক্ষ্মণ অত বড় লঙ্কাপুরীর মধ্যে কোথায় খুঁজে বের করবে যে মেঘনাদ কোথায় আছে? মেঘনাদকে খুঁজে পেতে সাহায্য করেছে তার চাচা বিভীষণ। পথ দেখিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে নিয়ে গেছে লক্ষ্মণকে।
লক্ষণ নিরস্ত্র মেঘনাদের কাছে যুদ্ধ প্রার্থনা করে। ক্ষত্রিয় রীতি হচ্ছে নিরস্ত্রকে আঘাত করতে নেই। উভয় পক্ষ যুদ্ধ সাজে সজ্জিত হবে, অস্ত্রশস্ত্র নিবে, তারপরে সম্মুখ সমরে লড়াইয়ের মাঠে লড়াই হবে। কিন্তু লক্ষণ মেঘনাদকে সুযোগ দিতে চায় না। মেঘনাদ বলেছিল যে ঠিক আছে, আমি তোমার সাথে যুদ্ধ করব, আমি যুদ্ধ সাজে সজ্জিত হয়ে আসি। কিন্তু লক্ষণ তাকে সেই সুযোগ দেয় না। তখন লক্ষণের পিছনে নিকুম্বিলার যজ্ঞাগারের দরজায় দ্বারে দাঁড়ানো দেখে তারই চাচা বিভীষণ। তারই চাচা বিভীষণকে দাঁড়ানো দেখে এবং মেঘনাদের কাছে তখন স্পষ্ট হয়ে যায় যে এই চাচা বিভীষণ এবং মায়াদেবীর সহায়তায় লক্ষণ প্রবেশ করেছে লঙ্কাপুরীতে এবং এই নিকুম্ভিলা যজ্ঞাগারে। এই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করতে পথ দেখিয়ে নিয়ে এসেছে তার চাচা বিভীষণ। তখন বিভীষণকে উদ্দেশ্য করে তার মধ্যে দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ, সাজাত্যবোধ জাগ্রত করার উদ্দেশ্যে তার চাচাকে উদ্দেশ্য করে, বিভীষণকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছিল মেঘনাদ, সেই কথাগুলোই হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রেক্ষাপটটি বুঝতে পেরেছ। এখন আমি কবিতার প্রতিটি শব্দের অর্থ ধরে বুঝিয়ে পড়াবো। তোমরা এই সাহিত্য পাঠ বইয়ের 233 পৃষ্ঠায় আসো। 233 পৃষ্ঠায় দেখতে পাবে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি, যেটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বিভীষণকে উদ্দেশ্য করে মেঘনাদ কি বলছে, কি কথাগুলো বলেছে, সেই কথাগুলোই এই কবিতা। সে তার চাচার মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে চেয়েছে, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে চেয়েছে, সাজাত্যবোধ জাগ্রত করতে চেয়েছে। তাকে মনে করিয়ে দিয়েছে যে তুমি একটি উঁচুকুলে তোমার জন্ম। বিভিন্ন উপমা উদাহরণ দিয়ে মেঘনাদ বিভীষণকে বোঝাতে চেয়েছে সে যেন শত্রুপক্ষ ত্যাগ করে নিজ দেশের পক্ষে যুদ্ধ করে এবং মেঘনাদকে অস্ত্রাগারে যেতে দেয়, যাতে সে যুদ্ধ সাথে সজ্জিত হয়ে এসে লক্ষণকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে লঙ্কার কলঙ্ক ঘুচিয়ে দিতে পারে। শোনো তাহলে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। হায় তাত উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। সহদর রক্ষ শ্রেষ্ঠ সুমি শম্ভু নিব কুম্ভকর্ণ। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। মেঘনাদ বিভীষণকে উদ্দেশ্য করে বলছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এই এতক্ষণে মানে এত সময়ের পরে মেঘনাদ বুঝতে পারল
এই অরিন্দম হচ্ছে মেঘনাদ, অরিকে দমন করে যে, অরি হচ্ছে শত্রু, শত্রুকে দমন করে যে সে হচ্ছে অরিন্দম, বা সে হচ্ছে অরিন্দম। আর এই অরিন্দম বলা হয়েছে মেঘনাদকে, কারণ যুদ্ধে মেঘনাদকে পরাজিত করা সহজসাধ্য ব্যাপার নয় এবং কেউ তাকে পরাজিত করতে পারেনি। সে বিশাল ধারাক্রান্ত হৃদয়ে তার চাচা বিভীষণকে উদ্দেশ্য করে বলছে, আমি জানতে পারলাম কেমন করে লক্ষণ এসে কষিল, মানে প্রবেশ করলো, লক্ষণ এসে প্রবেশ করলো রক্ষপুরে। এই রক্ষপুরীতে, এই রাক্ষসপুরীতে, রক্ষপুরে কেমন করে লক্ষণ এসে প্রবেশ করলো তা আমি এতক্ষণে বুঝতে পারলাম। হায় তা তো উচিত কি তব এই কাজ। হায় চাচা, তা তো শব্দের অর্থ হচ্ছে পিতৃব্য, এখানে চাচা অর্থে ব্যবহৃত হয়েছে, তার বাপের ছোট ভাই চাচা। হায় তা তো উচিত কি তব এই কাজ। হায় চাচা, আক্ষেপ করে বলেছে, হায় চাচা, তোমার কি এ কাজ করা উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী, তোমার মা সতী নিকষা দেবী, নিকষা দেবীর গর্ভে তোমার জন্ম, তার গর্ভে জন্ম হয়ে তুমি কেমন করে এমন কাজ করলে? সহোদর রক্ষ শ্রেষ্ঠ, তোমার ভাই সহোদর, এখানে সহোদর হচ্ছে সমান উদার যার, ব্যাসবাক্য করলে এমন দাঁড়ায়, অর্থাৎ একই মায়ের গর্ভজাত সন্তান যারা, তাদেরকে সহোদর বলা হয়। তো সহোদর রক্ষ শ্রেষ্ঠ। বিভীষণ এবং রাবণ একই মায়ের গর্ভজাত সন্তান, তাই বলা হয়েছে সহোদর রক্ষ শ্রেষ্ঠ। এই রক্ষকুলের শ্রেষ্ঠ হচ্ছে রাবণ, রাবণ রক্ষকুলের রাজা, সেই রক্ষকুলের শ্রেষ্ঠ। তাই বলছে তোমার ভাই রাজা রাবণ, এই রক্ষকুলের শ্রেষ্ঠ তোমার ভাই। এরকম একজন ভাই তোমার, আর একজন ভাই শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, তোমার আর এক ভাই শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, তোমার আর এক ভাই শুলি শম্ভু নিব, অর্থ হচ্ছে মহাদেব, অর্থাৎ মহাদেবের আরেকটি নাম হচ্ছে শুলি শম্ভু। তো শুলি শম্ভু নিব হচ্ছে মহাদেব তুল্য, তোমার আর এক ভাই মহাদেব তুল্য কুম্ভকর্ণ, আর ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, তোমার ভাইয়ের ছেলে। মেঘনাদ নিজের কথা বলছে যে আমি মেঘনাদ বাসব বিজয়ী। এই বাসব হচ্ছে দেবরাজ ইন্দ্রের আরেকটি নাম, আর দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছেন বলেই মেঘনাদের অন্য নাম বাসব, বাসব বিজয়ী। মেঘনাদের অন্য নাম বাসব বিজয়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বাসব বিজয়ী বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে, শুরুতে অরিন্দম বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। তোমরা এটা কোট করে রাখতে পারো যে অরিন্দম মেঘনাদ এবং বাসব বিজয়ীও মেঘনাদ। তো বিভীষণকে মেঘনাদ বোঝানোর চেষ্টা করেছে যে চাচা, আমি এতক্ষণে বুঝতে পারলাম যে লক্ষণ এই রক্ষপুরীতে কেমন করে এসে প্রবেশ করলো। হায় চাচা, তোমার কি এ কাজ করা উচিত হয়েছে? তোমার মা সতী সাধ্বী নিকষা দেবী, তোমার এক ভাই লঙ্কার রাজা রাবণ, তোমার আর এক ভাই মহাদেব তুল্য কুম্ভকর্ণ, আর আমি মেঘনাদ দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছি। এমন একটি পরিবারে তোমার জন্ম, এমন একটি বংশে তোমার জন্ম, আর তুমি কি না সেই বংশকে জলাঞ্জলি দিয়ে, সেই দেশাত্মবোধ জলাঞ্জলি দিয়ে, সেই ভ্রাতৃত্ববোধ, সাদাত্মবোধ, জ্ঞাদিত্ববোধ, আত্মীয়তা বিসর্জন দিয়ে তুমি কিনা গিয়ে শত্রুর সাথে হাত মিলালে? তোমার এই কাজ কি করা উচিত হয়েছে? তোমার এই কাজ করা
উচিত হয়নি। নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে। নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে। তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর। এখানে তস্কর বলতে এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। লক্ষণ চোরের মতো লোকচক্ষুর অন্তরালে রক্ষপুরে প্রবেশ করেছে। তাই মেঘনাদ লক্ষণকে তস্করের সাথে তুলনা করেছে, চোরের সাথে তুলনা করেছে, আর বলেছে নিজের ঘরে, নিজ গৃহে, নিজের বাড়িতে, নিজের ঘরে চুরি করার জন্য চোরকে কেউ পথ দেখিয়ে নিয়ে আসে, তার চাচাকে প্রশ্ন করেছে। এই কবিতায় তার চাচাকে উদ্দেশ্য করে শুধু বিভিন্ন প্রশ্ন করা হয়েছে যে নিজের গৃহে চাচাকে তুমি চাচা তুমি নিজ গৃহে চোরকে পথ দেখিয়ে নিয়ে এসেছো চুরি করার জন্য। চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে। চণ্ডালকে, চাড়ালকে, যে নিচু বর্ণের লোক, এই নিচু বর্ণের লোককে, এই চাড়ালকে, লক্ষণের মতো এই নিচু স্তরের মানুষকে, লক্ষণ রঘুকুলে জন্ম হলেও সে বনবাসী, আবার নিচু মনের অধিকারী, নয়তো গোপনে লোকচক্ষু ফাঁকি দিয়ে চোরের মতো এসে মেঘনাদকে হত্যা করতে চায় না, তার সাথে যুদ্ধ করতে চায় না, নিরস্ত্র মেঘনাদের সাথে। তাই বলেছে যে চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে, রাজার বাড়িতে তুমি চণ্ডালকে নিয়ে এসেছো, চোরকে, চাড়ালকে নিয়ে এসেছো, এনে বসিয়েছো। কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য। কিন্তু তোমাকে আমি ভর্ৎসনা করব না, তোমাকে আমি গঞ্জনা দেব না, তুমি গুরুজন পিতৃতুল্য। ছাড়োদ্বার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। তুমি দ্বার ছাড়ো, তুমি দ্বার ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব। চাচা বিভীষণকে উদ্দেশ্য করে বলছে যে তুমি দ্বার ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব, এবং রামানুজ অর্থাৎ রামের অনুজ, এখানে লক্ষণকে বোঝানো হয়েছে, রামের ছোট ভাই, রামের ছোট ভাই লক্ষণকে বোঝানো হয়েছে রামানুজ। পাঠাইব রামানুজে সমন ভবনে। সমন ভবন জমালয়, জমালয় বা মৃত্যুপুরী। রামানুজকে সমন ভবনে পাঠিয়ে দেব। তুমি দ্বার ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব, এবং রামানুজ লক্ষণকে